নীরা তাকিয়ে দেখে কোনো এক ছায়ামূর্তি ঠিক তার কাছে ঝুঁকে আছে। নীরা যেই গলা ফাটিয়ে চিৎকার দিতে যাবে অমনি সেই ছায়ামূর্তিটি নীরার মুখ চেপে ধরে এবং ধীর গলায় বলে, তুজ্জ। আরে আস্তে আস্তে চিৎকার করিস না, আমি তুজ্জ। এভাবে ষাঁড়ের মতো চিৎকার করতে যাচ্ছিলি কেন? নীরা শুধু হুম করছে। তুজ্জ নীরার মুখ থেকে নিজের হাতটা সরিয়ে আনে। নীরা ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচে। আর একটুর জন্য দম আটকে আসছিল তার। জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নেয় এবং তুজ্জের দিকে তাকিয়ে বলে ওঠে, নীরা, এই তুমি এত রাতে আমার রুমে এসেছো কেন? তুজ্জ, কেন? তোকে দেখতে এসেছি আর তোকে আদর করতে। নীরা হকচকিয়ে যায় তুজ্জের এমন লাগামহীন কথায়। নীরা আমতা আমতা করে বলে ওঠে, নীরা, তুজ্জ ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব আবল তাবল কথা বলছো? তুজ্জের নীরার দিকে নেশাক্ত চোখে তাকিয়ে ঘোরলাগা কণ্ঠে বলে ওঠে, তুজ্জ, আমি পাগল, শুধু তোর জন্য পাগল রে নীর পাখি। তোকে ছাড়া আমি নিজেকে এক মুহূর্ত ভাবতে পারি না। তোকে ছাড়া নিজেকে কেমন ফাঁকা ফাঁকা লাগে। মন চায় তোকে কলিজার ভিতর ঢুকিয়ে রাখি। এই দুনিয়া থেকে তোকে আমার বুকের ভিতর লুকিয়ে রাখি। তুজ্জের এমন কথায় নীরার মনে একটা দমকা হাওয়া বয়ে গেল। হাত পা কেমন জানি শিরশির করছে, বুক ফাটা নামা করছে, অজানা এক অনুভূতি হচ্ছে। তুজ্জর নীরার এমন অবস্থা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। নীরার গলায় মুখ ডুবিয়ে দেয়। সকালবেলা নীরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে তুজ্জর সোফায় বসে আছে। নীরাকে দেখে তুজ্জ একটা চোখ টিপ মারে। নীরা এতে ভড়কে যায় আর তা দেখে তুজ্জ মুচকি হাসি দেয়। কলেজে নীরা আর শ্রাবন্তী ক্যান্টিনে বসে আছে। নীরা রাতের কথা ভাবছে আর আনমনে মুচকি মুচকি হাসছে। তা দেখে শ্রাবন্তী বলে উঠে, শ্রাবন্তী, কিরে তুই এমন মুচকি হাসছিস কেন? শ্রাবন্তীর কথায় নীরা চমকে উঠে এবং যথারীতি নিজেকে সামলিয়ে বলে, নীরা, না এমনি। শ্রাবন্তী কুঁচকে তাকায় নীরার দিকে। কিছু তো একটা ব্যাপার আছে। শ্রাবন্তী, তোর ভাব ভালো না, লক্ষণ খারাপ দেখছি। নীরা কিছু বলতে যাবে তখনই একটি ছেলে এসে তাদের সামনে দাঁড়ায়। নীরা আর শ্রাবন্তী জিজ্ঞেস দৃষ্টিতে তাকায় ছেলেটার দিকে। ছেলেটা তাদের কলেজের একজন সিনিয়র, নাম সাকিব। কিন্তু হঠাৎ তাদের কাছে কি মনে করে এলো দুজন বুঝতে পারছে না। সাকিব নীরাকে উদ্দেশ্য করে বলে, সাকিব, নীরা, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ একটু শুনবে। নীরা ভাবে তার সাথে কি কথা থাকতে পারে ছেলেটার। নীরা, জি ভাইয়া বলুন। সাকিব, কিছু পার্সোনাল কথা বলতে চাই। নীরা, যা বলার ওর সামনেই বলুন ভাইয়া, আর যদি না বলতে পারেন তাহলে বলতে হবে না, চলে যান। সাকিব এবার একটা গোলাপ সামনে এগিয়ে দিয়ে আস্তে আস্তে বলতে শুরু করে, সাকিব, নীরা, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমাকে আমার কাছে ভালো লেগেছিল। তখনও ভাবতে পারিনি তোমাকে আমি ভালোবেসে ফেলবো। প্রথম ভালো লাগা থাকলেও সেটা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিছে। আমি তোমাকে ভালোবাসি নীরা, খুব বেশি ভালোবাসি। সাকিবের কথায় নীরা অবাক হয়ে যায়। নীরা অবাকতার রেশ কাটিয়ে যেই ফুলটা হাতে নিতে যাবে অমনি তার হাতে থাকা ফোনটা টন করে বেজে ওঠে। নীরা ফোনটা হাতে নিয়ে দেখতে পায় একটা মেসেজ এসেছে। সে মেসেজটা সিন করে দেখতে পায় সেখানে কালো অক্ষরে কিছু লেখা ফুটে আছে, তুমি যদি ওই ফুলটা হাতে নাও তাহলে তোমার অবস্থা একদম খারাপ করে ছাড়বো বলে দিলাম। যে হাত দিয়ে ফুলটা নিবে ওই হাতটাই কেটে ফেলবো, আর ওই ছেলেকে তো আমি দেখে নেব। নীরা আশেপাশে তাকায়, তেমন সন্দেহজনক কাউকে পায় না।
প্রায় সময় এই নম্বর থেকে মেসেজ আসে, কিন্তু নম্বরটা নীরা চেনে না। নীরা: ভাইয়া, আমাদের জরুরি একটা ক্লাস আছে, আমরা এখন আসি ভাইয়া। নীরা সাকিবকে বলে, এই বলে কোনো রকম শ্রাবন্তীকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে সাকিব অনেকবার ডাকলেও আর নীরা সাড়া দেয়নি। রাতে নীরা তুজ্জের বোন আয়েশার রুমে যায়, গিয়ে দেখে আয়েশা বিছানায় বসে কি যেন করছে। নীরা আয়েশাকে বলে উঠে, নীরা, কি গো, বিয়ের কনে কি করছো? আয়েশা নীরার কান ধরে বলে উঠে, আয়েশা, বেশি পেকে গেছিস তাই না রে? দাঁড়া, চাচিকে বলে তোকে ওর স্বামীর বাড়িতে পাঠিয়ে দেব। নীরা: আপু, কান ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। আর শোনো, আমি কোনোদিন বিয়েই করব না। আয়েশা নীরার কান ছেড়ে দিয়ে বলে, আয়েশা, তাই না? দেখাই যাবে কি হয়। এই বলে দুজন একসাথে হেসে উঠে। নীরা কলেজে কি করছে না করছে সব আয়েশার কাছে বলছে। কথায় কথায় সে সাকিবের কথাও বলে দেয়। আয়েশা সব শুনে বলে উঠে, নীরা, আচ্ছা দেখে নিও আয়েশা, তাই নাকি তোর মতো পেতনিকে কেউ ভালোবাসে? নীরা মিছে রাগ দেখিয়ে বলে উঠে, নীরা, কি বললে আপু? আমি পেতনি? যাও, তোমার সাথে কোনো কথা নেই। আদুরে কণ্ঠে বলে উঠে আয়েশা। এবার নীরাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে, আয়েশা, রাগ করো না সোনা, আমি তো এমনি মজা করছিলাম। তুই পেতনি হতে যাবি কেন? তুই তো খুব খুব সুন্দরী, একদম পুতুলের মতো। নীরা আয়েশার এমন আদুরে কথায় গলে যায়। সেও মুচকি হেসে আয়েশাকে জড়িয়ে ধরে। নীরা রুমে যেতেই দেখতে পায় তার বিছানায় তুর্য শুয়ে আছে। নীরা কাছে গিয়ে কিছু বলতে যাবে, অমনি তুর্য নীরাকে হ্যাঁচকা টানে নিজের উপর ফেলে দেয় এবং নীরার গলায় ছড়ে একটা কামড় বসিয়ে দেয়। নীরা ব্যথায় চোখ দুটি খিচকে বন্ধ করে নেয় এবং কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠে, নীরা, তুর্য ভাইয়া ছাড়ো প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। তুর্য নীরাকে ছেড়ে দিয়ে কানে ফিসফিস করে বলে উঠে, তুর্য, এটা তোমার শাস্তি। তোমার সাহস কি করে হয় ওই ছেলেটার হাত থেকে ফুল নেওয়ার ইচ্ছা পোষণ করা? নীরা আহাম্মকের মতো চেয়ে থাকে তুর্যর দিকে। এই লোক কিভাবে জানলো সাকিবের কথা? নীরা অবাক হয়ে বলে উঠে, নীরা, তুমি কি করে জানো? তুর্য, তোর সব ব্যাপারে আমি জানি, কোনো কিছুই আমার অগোচরে হয় না রে জান। তোকে সবসময় আমার নজরে রাখি, বুঝলি? নীরা: বুঝলাম, এবার ছাড়ো প্লিজ, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি হুটহাট আমার কাছে আসবে না তো? তুর্য দুষ্টু হেসে বলে উঠে, তুর্য, কেন জান, আমি কাছে আসলে কিছু হয় নাকি? নীরা আমতা আমতা করে বলে উঠে, নীরা, কি হবে? শুধু অসভ্য কথাবার্তা ছাড়ো আমাকে। তুর্যর নীরার দিকে তাকিয়ে গেয়ে উঠে, তুর্য, যদি বলো ভালোবাসো আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। বলো না গো একবার, তুমি শুধু আমার, চিরদিন রবে এই বুকে। যদি তুমি কাছে ডাকো আমাকে, এ জীবন লিখে দিব তোমাকে। নীরা একদৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যর দিকে। কি সুন্দর গানের কণ্ঠ লোকটার, একদম মন কাড়ার মতো। নীরাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তুর্য ঠোঁট কামড়ে হেসে বলে উঠে, তুর্য, কি জান, এভাবে তাকিয়ে কি দেখছিস? তুর্যর এ কথায় নীরা হকচকিয়ে যায় এবং বলে, নীরা, কিছু না, এবার সরুন তো। তুর্য: জান, তোকে ছাড়া একদম থাকতে পারি না। তুই আমায় অস্থিরতার সাথে মিশে গেছিস। খুব শীঘ্রই তোকে আমার করে নেব। আর হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবি। আমার কথা না শুনলে বুঝতেই তো পারছিস তোর সাথে কি হতে পারে। আমি গেলাম, তুই এখন ঘুমিয়ে পড়। এই বলে তুর্য নীরার বাঁ গালে টুপ করে একটা চুমু খেয়ে রুম থেকে চলে যায়। সকালে আয়েশার ডাকে নীরা ঘুম ঘুম চোখে তাকায় এবং বলে,
নীরা, আপু আর একটু ঘুমাতে দাও, জাস্ট 5 মিনিট। আয়েশা বিরক্তি নিয়ে বলে উঠে। আয়েশা, তোকে কখন থেকে ডাকছি, উঠছিস না, আবার বলছিস আর একটু ঘুমাতে। তোর চোখে এত ঘুম কেন রে? তুর্য এদিক দিয়ে যাচ্ছিল, আয়শার কথা শুনতে পেয়ে রুমে ঢুকে। তুর্য, কি হয়েছে আপু? আয়শা, আর বলিস না, সে কখন থেকে ডেকে তুলছি, বারান্দায় ওঠার কোনো নামই নেই। তুর্য, তুমি যাও আপু, ওকে আমি দেখছি। আয়েশা কিছু না বলে মুচকি হাসে সেখান থেকে চলে যায়। তুর্যর এবার নীরার কাছে গিয়ে দাঁড়ায় এবং মনে মনে শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, তুর্য, তোর ঘুমের আজ 12টা বাজাবো। আমার ঘুম কেড়ে নিয়ে মহারানী শান্তিতে ঘুমানো হচ্ছে, তাই না? তোমার ঘুম কিভাবে ছুটাতে হয় আমি তা ভালো করেই জানি। হঠাৎ নীরা চিৎকার করে উঠে এবং চোখ বন্ধ করেই বলে উঠে, নীরা, ও মা গো, তুমি কোথায় গেলে? দেখো এসে, তোমার ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে পানি পড়ছে। এবার তুর্য নীরাকে ধমক দিয়ে বলে উঠে, তুর্য, এই চুপ কর, কী সব বলছিস পাগলের মতো। তুর্যের ধমকে নীরা চোখ খুলে তাকায়, দেখতে পায় তুর্যর পানির ঝক নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে তুর্য এই পানি ঢেলেছে। এই ভেবে নীরার রাগ উঠে যায় এবং তুর্যকে বলে, নীরা, তুমি আমার গায়ে পানি ঢেলেছ কেন? সকাল সকাল আমাকে ভিজিয়ে দিয়েছ। তুমি আমাকে কি পেয়েছো? হ্যাঁ? তুর্য আর কথা না বলে চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নে, নয়তো তোকে সুইমিং পুলে নিয়ে পানির মধ্যে চুবাবো। আর চাচিমণির হাতের খুন্তির বাড়ি তো আছেই। এবার যাবি নাকি বসে থাকবি? নীরা এবার দমে গেল, কারণ খাটুসটা যা বলছে পরে সেটাই করবে। নীরা তুর্যকে মনে মনে গালি দিতে দিতে ওয়াশরুমে ঢুকে যায়। নীরা, শয়তান, বানর, হনুমান, ভাইনোসার, কুত্তা, বিড়াল, দেখছিস তোর কপালে বউ জুটবে না। আর যদি জোটেও তো 100 বেটার সাথে বেগে যাবে। এটা এই নীরার অভিশাপ। দেখে নিস। উগান্ডা ডাইনিং রুমে বড়রা সবাই বসে আছে, বিয়ে নিয়ে আলোচনা করছে সবাই। বিয়েতে কে কি করবে, কে কি কেনাকাটা করবে, এসব নিয়ে গল্প করছে সব ভাই বোনেরা মিলে। নীরার ছোট চাচার 2 মেয়ে ছাড়া আর যারা, ছেলে সাগর আর নীরার ভাই আকাশ, নীরার ফুপির মেয়ে ইলা আর নীরা, এরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। সবাই ঠিক করেছে আজ তারা শপিংয়ে যাবে। নীরা শ্রাবন্তীকে বলে আজ সে কলেজে যেতে পারবে না। শ্রাবন্তী যেন এসে পড়ে তাদের বাসায়, একসাথে মার্কেটে যাবে। সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে যায় রেডি হতে। শ্রাবন্তী কারো সাথে ফোনে কথা বলতে বলতে গেট দিয়ে নীরাদের বাড়িতে ঢুকছিল, তখনই কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। কিন্তু শ্রাবন্তী পড়ার আগেই একটা বলিষ্ঠ হাত এসে আঁকড়ে ধরে শ্রাবন্তীর কোমর। শ্রাবন্তী মাথা তুলে দেখে সাগর তাকে আঁকড়ে ধরে আছে। দুজনের চোখ মিলিত হয়, একে অপরের দিকে ধীর দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকে। সামনে থাকা যুবকের চোখে আছে হাজারো না বলা ভাষা, এক গভীর আবেগ লুকিয়ে আছে ওই চোখে। হঠাৎ শ্রাবন্তীর হুঁশ আসে। শ্রাবন্তী নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সাগর ছাড়ার পরবর্তীতে আরো শক্ত করে আঁকড়ে ধরে শ্রাবন্তীর কোমর। শ্রাবন্তী চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শ্রাবন্তী, প্লিজ আমাকে ছাড়ুন ভাইয়া, কেউ দেখে ফেললে অন্য কিছু ভাববে। সাগর তো এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল তার মায়াবিনী কেশা, কিন্তু শ্রাবন্তীর ভাইয়া ডাকা শুনে তার রাগ উঠে যায় এবং বলে, সাগর, এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগি? আর একবার যদি শুনেছি আমাকে ভাইয়া ডাকছো, তাহলে তোমার ওই মুখের নকশা আমি পাল্টে দেব। এই বলে সাগর হনহন করে সেখান থেকে চলে যায়। আর এদিকে শ্রাবন্তী ক্যাবলা
অজ্ঞাতের ন্যায় দাঁড়িয়ে থাকে আর ভাবে হঠাৎ এই লোকটা রেগে গেল কেন। সেই তো ভাইয়েই ডেকেছে, তাতে কি এমন হয়েছে। শ্রাবন্তী আর কিছু না ভেবে বাড়ির ভেতরে ঢুকে নীরার আম্মুকে সালাম দিয়ে কুশল বিনিময় করে। নীরার আম্মু তো সেই খুশি হয়েছে শ্রাবন্তীকে দেখে। তিনি বলেন, নীরার মা, মা তুমি বসো, তোমার জন্য কিছু নিয়ে আসি। শ্রাবন্তী, আন্টি আপনি এত অস্থির হবেন না, আমি খেয়ে এসেছি বাসা থেকে, এখন আর কিছু খাবো না। আমি এখন নীরার কাছে যাই। নীরার মা, আচ্ছা মা, নীরা তার রুমেই আছে, গিয়ে দেখো। শ্রাবন্তী মুচকি হেসে নীরার রুমের দিকে চলে যায়। গিয়ে দেখে নীরা আয়নার সামনে বসে কি যেন করছে। শ্রাবন্তী চুপি গিয়ে নীরার চোখ পিছন থেকে ধরে ফেলে। নীরা বুঝতে পারে কে এসেছে। সে মুচকি হেসে বলে উঠে, নীরা, শ্রাবু তুই এসেছিস? দিয়ে বলে শ্রাবন্তী, না আমি আসিনি, আমার ভূত এসেছে। নীরা শ্রাবন্তীর কথায় হেসে দেয়। কিছুক্ষণ পর নীরা ও শ্রাবন্তী রুম থেকে বেরিয়ে আসে। একদম রেডি হয়ে তারা দুজন সিঁড়ি বেয়ে নামছিল। সোফায় তুজ্জ বসে ফোন টিপছিল। কারো পায়ের শব্দ পেয়ে মুখ তুলে উপরের দিকে তাকায়। তার চোখ নীরাতে পড়তেই সে স্থির হয়ে যায়। হার্টবিট দ্রুতগতিতে বিট করতে থাকে আর নিঃশ্বাস ঘন হয়ে আসে। গলা শুকিয়ে আসছে তার। সে শুকনো একটা ঢোক গিলে। তার মুহূর্তে পানির প্রয়োজন, খুব প্রয়োজন। তখনই তার সামনে কেউ একজন পানির গ্লাস এগিয়ে দেয়।